নমস্কার, আমি ডাক্তার সুদেব ঘোষ। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চ্যানেলে উপস্থিত হয়েছি একটি বিশেষ রোগ নিয়ে আলোচনা করবার জন্য। রোগটি হল পাইলস, বাংলায় যাকে বলা হয় অর্শ, এবং ডাক্তারি ভাষায় যার নাম হ্যামারয়েডস। এই রোগের কথা শুনলেই মানুষের মনে একটা ভয় আতঙ্কের কাজ করে, কেননা এই রোগটি অত্যন্ত দুরারোগ্য। এর জ্বালা এবং যন্ত্রণা এতটাই ব্যাপক যে শরীর এবং মনের উপর এর ব্যাপক প্রভাব পড়তে দেখা যায়। কিন্তু আমি বলি, এত ভয় পাওয়ার কিছুই নেই যদি আমরা রোগটি সম্বন্ধে জানতে পারি, অর্থাৎ অর্শ কী, হলে কী হয়, কেন হয়, কী বা তার সঠিক মেডিসিন, কি খেলে আর কি না খেলে আমরা ভালো থাকবো, আমাদের লাইফস্টাইল কীরকম হবে, এটা যদি আমরা সঠিকভাবে জেনে নিতে পারি, তাহলে আমরা এই রোগকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারব। তো বন্ধুরা, প্রথমে ছোট করে জেনে নেওয়া যাক অর্শ বা পাইলস কি। যদি কোনো কারণে আমাদের মলদ্বার বা রেকটামের ভেন বা শিরা তার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি হারায়, তখন আমাদের স্বাভাবিক মলত্যাগে বাধার সৃষ্টি হয়। এর ফলে কি হয়, কোদ দিয়ে পায়খানা করতে হয়, যার ফলে প্রচণ্ড ব্যথা, জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়, যেটা শরীর এবং মনের উপর খুবই প্রভাব ফেলে। এরই নাম অর্শ। হলে কি হয়, অর্শের মল বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে খুবই শক্ত, অর্থাৎ হার্ড হয়ে থাকে। যখন এটা মলদ্বার দিয়ে পাস আউট হয়, তখন খুব ধীরে ধীরে হয় এবং আমাদের খুব কোদ বাড়তে হয়। সেই সময় মলদ্বারের চারপাশে প্রচণ্ড ব্যথা, জ্বালা যন্ত্রণার সৃষ্টি হতে দেখা যায়। কারো কারো ক্ষেত্রে রক্ত পড়তে দেখা যায়, কারো কারো ক্ষেত্রে শ্লেষ্মা বা মিউকাস ক্ষরণও হতে থাকে। আবার কারোর জ্বালা যন্ত্রণা এতটাই ব্যাপক হয় যে মলত্যাগের 3 থেকে 4 ঘন্টা পরেও জ্বালা যন্ত্রণার প্রভাব থেকে যায়। এবার জানা যাক এই অর্শ বা পাইলস কি কি কারণে হয়। দীর্ঘদিন ধরে কোষ্ঠবদ্ধতায় ভুগলে, অনিয়মিত মলত্যাগ, ফাইবারযুক্ত খাবার কম গ্রহণ করা বা না করা, অতিরিক্ত বা পরিমিত মাত্রায় জল যদি না খাওয়া হয়, যদি আমরা মদ্যপানের অভ্যাস করি, দীর্ঘ সময় ধরে যারা বসে বসে কাজকর্ম করে, যারা অত্যধিক হারে ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণ করে, এছাড়াও কেউ কেউ যদি অতিরিক্ত পরিমাণে আয়রন বা ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে থাকে, তাহলেও তার অর্শ হতে পারে। তো এই অর্শ সম্বন্ধে আমরা ছোট করে জ্ঞান লাভ করলাম। এবার আমাদের জানতে হবে মেডিসিন প্রসঙ্গে। আমি এখানে আমার অভিজ্ঞতা থেকে কতগুলো মেডিসিন ব্যবহার করছি, যেগুলো আপনারা শুনে নিন। মেডিসিনগুলো হলো সালফার 30, নাক্সভূমিকা 30, কলিনসোনিয়া মাদার, হাইড্রাস্টিস মাদার, রেটানহিয়া 30, ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x এবং বায়োকম্বিনেশন 17। তো এই ওষুধগুলো কীভাবে প্রয়োগ করব, এবার সেদিকে আসা যাক। আমরা সালফার 30 1 ড্রপ একটা 30 ml ডিস্টিলড ওয়াটারের মধ্যে নেব এবং সেখান থেকে 10 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে সকালবেলা খালি পেটে গ্রহণ করব। এবার নাক্সভূমিকা 30 অপর একটি 30 ml ডিস্টিলড ওয়াটারের মধ্যে
15 ড্রপ মিশিয়ে সেখান থেকে 10 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে রাত্রে খাবার পর গ্রহণ করব। এবার আসা যাক একটা কম্বাইন্ড সিস্টেমে, যেখানে আমরা হাফ কাপ উষ্ণ জল নেব, তার মধ্যে কলিনসোনিয়া মাদার 10 ফোঁটা, হাইড্রাস্টিস মাদার 10 ফোঁটা, ক্যালকেরিয়া ফ্লোরিকা 12x-এর 4টে ট্যাবলেট এবং বায়োকম্বিনেশন 17-র 4টে ট্যাবলেট দিয়ে একসঙ্গে গুলে একটা দ্রবণ তৈরি করব। সেটাকে আমরা একবার দুপুরবেলা খাবার পর ঠিক একইভাবে গুলে আবার রাত্রিবেলা খাওয়ার পর গ্রহণ করব। এইভাবে আমরা পর 7 দিন ওষুধ খাওয়ার পর 3 দিন ওষুধ বন্ধ দেব, আবার 7 দিন খেয়ে আবার 3 দিন বন্ধ দেব। এভাবে 1 মাস ওষুধ গ্রহণ করব। যদি দেখা যায় যে আমার অসুবিধে অনেকটা কমে গেছে, তাহলে আমি কয়েকদিন বা কিছুদিন ওষুধটাকে বন্ধ রাখবো। আবার যখন এই অসুবিধে ফিরে আসবে, একই নিয়মে ওষুধ খাওয়া শুরু করব। এবার আমি আরেকটা মেডিসিন প্রসঙ্গে বলছি। যখন মলত্যাগের সময় প্রচুর জ্বালা বা যন্ত্রণার সৃষ্টি হয়, সেই সময় আমরা র্যাটানিয়া 30 2 ফোঁটা হাফ কাপ জলে দিয়ে 15 মিনিট অন্তর 3 থেকে 4 বার খাবো। এতে করে অনায়াসেই জ্বালা যন্ত্রণাটা কমে যাবে। এবার আমরা আসব পথ্য, অর্থাৎ কি খাবো কি খাবো না। এই রোগে আমাদের যে খাবারগুলো গ্রহণ করতে হবে সেগুলো হচ্ছে সবুজ শাকসবজি, সহজপাচ্য খাবার, পরিমিত জল, ফাইবারযুক্ত খাবার, এগুলো আমাদের গ্রহণ করতে হবে। বর্জন কি করতে হবে? বর্জন করতে হবে বাইরের ফাস্টফুড জাতীয় খাবার, মশলাযুক্ত খাবার, কাঁচকলা, থোর, মোচা, আর বর্জন করতে হবে মদ্যপানের অভ্যাস। এইভাবে আমরা জানলাম কি খাবো কি খাবো না। এবারে আমাদের লাইফস্টাইল প্রসঙ্গে আসা যাক। দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে থাকলে হবে না, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। উঠে 5 থেকে 7 মিনিট যদি আমরা নিজের ঘর বা দালানেতে একটু পায়চারি বা হাঁটাচলা করতে পারি এবং শারীরিক কসরত করতে পারি, তাহলে অনায়াসেই আমরা এই রোগকে প্রতিহত করতে পারব। এবার আমরা এই রোগ অনেকটাই জানলাম। এবার শেষের পথে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এর পরের ভিডিওয় আবার দেখা হবে আর একটা রোগ নিয়ে। সেখানে আমি সেই রোগ সম্বন্ধে বিস্তারিত জানাবো। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, আপনাদের শরীর ভালো থাকুক। যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা এই অসুবিধের মধ্যে আছেন তারা আমার এই কম্বাইনটা পরীক্ষা করে দেখবেন। যদি ফল পান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন। আর বক্তব্য দীর্ঘায়িত করব না। জয়তু হ্যানিম্যান, জয়তু ডাক্তার সুশ্রার। ধন্যবাদ।